নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো খুলনায় দুর্বৃত্তদের হামলা, 4 মন্দির ও বাড়িঘর ভাঙচুর। এরপরে রয়েছে করোনার টিকা নেয়ার কিছুক্ষণ পর বৃদ্ধের মৃত্যু। জানাবো বোয়ালমারীতে ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটা, আটক 1। এবং সবশেষে জানাবো শিক্ষার্থীদের জীবন বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কবজি কেটে দেওয়ার 10 দিন পরে ছাত্রলীগ নেতার মৃত্যু। পটুয়াখালীর কলাপাড়ায় কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া সহ শরীরের বিভিন্ন অঙ্গ কুপিয়ে জখম করার 10 দিন পর মারা গেছেন মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। শনিবার বেলা 11টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 28 জুলাই রাত 9টার দিকে তেগাসিয়া বাজারের দক্ষিণ দিক আজিমুদ্দিন স্লুইস সংলগ্ন সড়কে বেধড়ক কুপিয়ে রাকিবুলের ডান হাতের কবজি বরাবর কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। এ ঘটনায় 17 জনের নামে মামলা হয়েছে। আরও 7 থেকে 8 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাকিবুল ইসলামের মা রহিমা বেগম 29 জুলাই রাতে কলাপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, নয়ন বয়াতি ও রুবেল শিকদারকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। মামলায় ছাত্রলীগের মিঠাগঞ্জ ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রুবেলকে মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয় মানুষ। স্থানীয়রা জানান, রায়হান ও তার ছোট ভাই তরিকুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এরা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাসিয়া বাজার, আজিমুদ্দিন মেলাপাড়া, সাফাখালীতে ত্রাস করে আসছে। প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এরা মহড়া দেয়। সালিশ, সরকারি খাল দখল, মাছের ঘের দখল করাই হলো এ বাহিনীর কাজ। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে 4 জনকে গ্রেফতার করেছেন। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। খুলনায় দুর্বৃত্তের হামলা, 4 মন্দির ও বাড়িঘর ভাঙচুর। খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে 4টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু দোকান ও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল 5:45টার দিকে শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই গ্রামে হামলা চালায়। এ সময় 4টি মন্দির, 6টি দোকান ও একটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসী ও পূজা পরিষদের নেতারা জানান, শুক্রবার রাত 9টার দিকে পূর্বপাড়া মন্দির থেকে কয়েকজন নারী ভক্ত কীর্তন করতে করতে শিয়ালী মহাশ্মশানের দিকে যাচ্ছিলেন। পথের মাঝে একটি মসজিদ ছিল। মসজিদের ইমাম নারীদের কীর্তন করতে নিষেধ করেন। তখন কিছুটা তর্কাতর্কি হয়। বিষয়টি নিয়ে শনিবার থানায় বৈঠক হওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল 5:45টার দিকে শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে শিয়ালী গ্রামে হামলা চালায়। তারা অতর্কিত বাজারের গণেশ মল্লিকের ওষুধের দোকান, শ্রীবাস মল্লিকের মুদি দোকান, সৌরভ মল্লিকের চা ও মুদি দোকান, অনির্বাণ হীরার চায়ের দোকান এবং তার বাবা মজুমদারের দোকান ভাঙচুর করে। এ সময় শিবপথধরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়। তার বাড়ির গোবিন্দ মন্দির, শিয়ালী পূর্বপাড়া হরি মন্দির, শিয়ালী পূর্বপাড়া দুর্গা মন্দির, শিয়ালী মহাশ্মশান মন্দিরের বেশিরভাগ প্রতিমা ভাঙচুর করা হয়। এ সময় কয়েকজন বাধা দিতে গেলে তাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই যুবকরা পালিয়ে যায়। করোনার টিকা নেয়ার কিছুক্ষণ পর বৃদ্ধের মৃত্যু। রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নেয়ার পর আলেফ উদ্দিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি একই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত রতিউল্লাহর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। শনিবার দুপুর 1টার দিকে রায়পুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা সিভিল সার্জন হিরস্য কুমার রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বৃদ্ধের মরদেহ নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করেছেন। তাদের অভিযোগ, টিকা নেয়ার কারণে আলেফ উদ্দিনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, আলেফ উদ্দিন সকাল 10:30টার দিকে টিকা নিতে রায়পুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে যান। 30 নম্বর সিরিয়ালে তাকে টিকা দেওয়া হয়। এরপর কেন্দ্রে কিছুক্ষণ অবস্থান করে তিনি বাড়িতে যান। বাড়ি থেকে স্থানীয় বাজারে গিয়ে চা খেয়ে আবার বাড়িতে গেলে তার শরীর খারাপ লাগতে শুরু করে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। আলেফের ছোট ভাইয়ের স্ত্রী হাফিজা বেগম বলেন, সকালে খায়া দেয়া বাড়ি থেকে বের হইছে, টিকা নিয়ে বাড়ি আলছে, আইসার পর কেমন কেমন করছিল, দেখতে দেখতে লোকটা মরে গেল। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, টিকা দিতে সমস্যা হয়েছে, কম বেশি হয়েছে, সেজন্য মারা গেছে। এদিকে আলেফের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা মরদেহ নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ শুরু করে। তাৎক্ষণিকভাবে পুলিশ চলে এসে ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তার স্বার্থে টিকাদান কর্মীদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে পুলিশ। বোয়ালমারীতে ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটা, আটক 1। ফরিদপুরের বোয়ালমারীতে লিমন নামে এক ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটা করে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত লিমন উপজেলার সাতর ইউনিয়নের কাদিরদিতে অবস্থিত কাদিরদি কলেজের উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের ছাত্র। সে দুর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে উপজেলা ছাত্রলীগ কর্মী লিমন বোয়ালমারীতে ছাত্রলীগের একটি প্রোগ্রাম শেষে ৩ বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অবস্থিত নিজ বাড়ি ফিরছিলেন। দুপুর ১:৩০টার দিকে চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ডাক্তার দিলীপ রায় হোমিওপ্যাথি কলেজের সামনে পৌঁছালে বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের আধারকোঠা গ্রামের জনৈক শাকিল মোবাইলে কল দিয়ে লিমনকে জরুরি কথা আছে বলে ধুলপুকুরিয়ার ওই স্থানেই থামতে বলেন। শাকিল স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র এবং সে লিমনের পূর্ব পরিচিত। কয়েক মিনিট পর শাকিল সহ ৫ জন ভ্যানযোগে এসে লিমনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। হামলায় লিমনের মাথা থেঁতলে গেছে এবং একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে লিমনের ২ বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে তাকে চিকিৎসা শেষে ভর্তি করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বোয়ালমারী থানা পুলিশ রাশেদ নামে একজনকে আটক করেছে। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এর আগেও ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কি হবে? তাই আগে জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকালে রাজধানীর আইডিবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, করোনাকালেও বিএনপির রাজনৈতিক কর্মসূচি একটাই, তা হচ্ছে পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার আর মিথ্যাচার করা। বিএনপির কৌশল হলো মায়াকান্না আর লিপ সার্ভিস। অন্ধকারে ঢিল না ছুড়ে সরকার কোথায় কি অনিয়ম করছে বিএনপিকে তা স্পষ্ট করে বলার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন, সবকিছুতে ষড়যন্ত্র খোঁজা বিএনপির স্বভাবগত বৈশিষ্ট্যে রূপ নিয়েছে। জনগণের প্রতি দায়িত্বশীলতার কথা ভুলে গিয়ে বিএনপি নেতাদের মুখ দিয়ে অসত্যের প্রলাপ বের হয় স্বাভাবিক। হেলেনা, পরিমণি, পিয়াসা ও মৌয়ের বাসায় সিআইডির অভিযান, আলামত সংগ্রহ। বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরিমণি ও ২ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় অভিযান চালিয়ে মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয়। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক সমকালকে বলেন, হেলেনা জাহাঙ্গীর, পরিমণি, পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলার তদন্ত ভার পেয়েছে সিআইডি। এই তদন্তের অংশ হিসেবেই তাদের বাসায় অভিযান চালিয়েছেন সিআইডি সদস্যরা। যেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। রোববার এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। সিআইডি সূত্র জানায়, সিআইডির দল প্রথমে বিকেল ৪টার দিকে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় যায়। তার বিরুদ্ধে গুলশান থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও পল্লবী থানার চাঁদাবাজি প্রতারণার মামলার তদন্ত করছে সিআইডি। এ ব্যাপারে আলামত সংগ্রহের পর চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসা, পিয়াসার বারিধারার বাসা ও মৌয়ের মোহাম্মদপুরের বাসায় যান সিআইডি সদস্যরা। হেলেনা জাহাঙ্গীর, পরিমণি, পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে করা মামলাগুলো বুঝিয়ে দিয়ে তাদেরও সেখানে হস্তান্তর করা হয়। তারা রিমান্ডে রয়েছেন, সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিমণির সঙ্গে প্রভাবশালীদের বিদেশ ভ্রমণের আয়োজন করতেন যিনি। বিনোদন পাড়ায় নেমে বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠা চিত্রনায়িকা পরিমণি বিপুল মাদকসহ গ্রেফতারের পর ৪ দিনের রিমান্ডে রয়েছেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন এই রহস্যময়ী নারী। তদন্ত সংশ্লিষ্টদের দিচ্ছেন নানা চাঞ্চল্যকর তথ্য। গেল শুক্রবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, পরিমণি চলচ্চিত্রের আড়ালে খারাপ ব্যবসা করতেন এবং এই ব্যবসাগুলোতে কারা তাকে পেট্রোনাইজ করেছেন তাদের কথাও তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গত বুধবার রাতে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পরিমণিকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী থানায় তাকে হস্তান্তর করা হয়। এরপর র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে আদালতের মাধ্যমে তাকে ৪ দিনের রিমান্ডে পায় পুলিশ। পরিমণি মানেই এখন চলে আসে তার কথিত মা নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম। পরিমণি গ্রেফতার হওয়ার পর বিতর্কিত ভূমিকা ও তীব্র সমালোচনার মুখে রয়েছেন এই নির্মাতা। তিনি পরিমণির কথিত মা বলেও পরিচিত। কিছুদিন আগে বোট ক্লাবের ঘটনায় পরিমণির পাশে দাঁড়িয়েছিলেন চয়নিকা। সে সময় পরিমণিকেও প্রেস ব্রিফিংয়ে বলতে শোনা গেছে, আমার পাশে মা আছে, আমি মা পেয়েছি, আমার কোনো চিন্তা নেই। কিন্তু এবার পরিমণি গ্রেফতার হওয়ার পর তার মাকে আর দেখা যাচ্ছে না। অনেকটা এড়িয়ে চলছেন এই নির্মাতা। যদিও বিনোদন পাড়ায় চয়নিকাকে নিয়ে অনেক সময় নেতিবাচক কথা শোনা যায়। এদিকে গতকাল সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিমণি সিন্ডিকেট রাজধানীর বিভিন্ন এলাকায় পার্টির নামে অনৈতিক কাজ ও মাদকের ব্যবসা বসাত। পরিমণির বেশিরভাগ পার্টির আয়োজনের দায়িত্বে থাকতেন নজরুল ইসলাম রাজ ও কথিত মামা দীপু।
আর পরিমণির সঙ্গে বিভিন্ন প্রভাবশালীর বিদেশ ভ্রমণের আয়োজন করতেন চয়নিকা চৌধুরী। সূত্র আরো জানায়, পার্টির এক পর্যায়ে সুন্দরী রমণীদের টার্গেট করা ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। এই সুন্দরীদের নিয়ে আলাদা কক্ষে একান্তে সময় কাটানোরও ব্যবস্থা রাখা হতো। এ সময় একান্ত সময়ের দৃশ্য বিশেষ টেকনোলজির মাধ্যমে ধারণ করা হতো। পরবর্তীতে ধারণকৃত দৃশ্য দিয়ে ব্ল্যাকমেইলিং করা হতো টার্গেটকৃত সমাজের উচ্চবিত্ত প্রভাবশালীদের। দফায় দফায় বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। ভুক্তভোগীরা প্রভাবশালী হলেও সামাজিক মান মর্যাদার দিকে তাকিয়ে মুখ খুলতেন না তারা। অসহায়ের মতো পরিমণিও তার সিন্ডিকেটের সব আবদার মেনে নিতেন।